হাই, আমি সুদীপ্ত। তো আজকে দেখতে দেখতে থার্ড লেকচার। তো আজকের লেকচারে আমরা শুরু করব প্রমাণ দৈর্ঘ্য, প্রমাণ সময় আর প্রমাণ ভর, এই তিনটের সংজ্ঞা দিয়ে। অলরেডি আমরা অনেকটা পড়েছি। আমরা বেসিক এই অধ্যায় সম্পর্কে আমাদের বেসিক আইডিয়া হয়ে গেছে। আমরা পরিমাপ কাকে বলে পড়েছি, রাশি সম্পর্কে পড়েছি, এককবিহীন রাশি পড়েছি। এবার তার আগে আমাদের যে প্রাথমিক রাশি হলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আর মানে যাদের উপর ডিপেন্ড করে প্রাথমিক একক তৈরি হয়েছে, সেই ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মূল তিনজন দৈর্ঘ্য, ভর এবং সময়, এই তিনজনের যে এসআই বা এমকেএস যে একক সমূহ, মানে যথাক্রমে মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ড, তার সংজ্ঞা এবং তার উপর বেস করেই কিন্তু পুরো ফিজিক্সটা দাঁড়িয়ে আছে। সুতরাং তার সংজ্ঞা দিয়ে আমরা শুরু করব। এখানে আমরা একটা ডেভেলপমেন্টাল হিস্ট্রি দেখতে পাবো, মানে কি করে প্রাথমিকভাবে কিভাবে সংজ্ঞায়িত করা হতো এবং পরবর্তীকালে যত সময় গেছে কতটা আধুনিকভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে। তোমাদের এখানে আমি যে প্রসিডিওরগুলো, যে সংজ্ঞাগুলো পড়াবো, প্রত্যেকটাই মুখস্থ করতে হবে। হয় সবসময় চেষ্টা করবে আধুনিকতমটা লিখতে, চেষ্টা করবে না আধুনিকতমটাই লিখবে, কিন্তু আগেরগুলো জানবে, কারণ এমসিকিউ বা শর্ট কোশ্চেনে আগের পদ্ধতি দিয়ে বিভিন্ন রকমের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, চলো শুরু করা যাক। হলো প্রমাণ দৈর্ঘ্য। আচ্ছা, প্রমাণ দৈর্ঘ্য, ঠিক আছে। আচ্ছা, সিজিএস বা এসআই পদ্ধতিতে প্রমাণ দৈর্ঘ্যের একক কি? আমরা জানি দৈর্ঘ্যের একক সিজিএস পদ্ধতিতে কি? সেন্টিমিটার। আর এসআইতে কি? মিটার। এবার এই মিটারের সংজ্ঞা দরকার। একটা স্কেলের দৈর্ঘ্য 1 মিটার হয়, কিন্তু মিটারটা কিভাবে সংজ্ঞায়িত করা হয়, এক্স্যাক্টলি কোন দৈর্ঘ্যটাকে আমরা 1 মিটার বুঝবো? দেখো, যখন এত ফিজিক্সে তো ডেভেলপমেন্ট হয়নি, মানে সেই হিস্ট্রির কথা, মানে যখন 1 মিটার তো আজকে থেকে নয়, অনেক আগে থেকেই কনসেপ্টটা রয়েছে। সেই সময় ফ্রান্সের প্যারিস শহরের সন্নিকটে সেভ্রেসে ওজন ও পরিমাপক সংস্থার কি করেছে? ফ্রান্সের, আমি আসল গল্পটা বলি, ফ্রান্সের একটা ওজন ও পরিমাপ সংস্থা আছে। সেই সংস্থার একটা লোকেশন আছে সেভ্রেস বলে একটা জায়গাতে, জানার দরকার নেই। সেখানে করেছে কি, সেখানে একটা স্থানের মধ্যে, স্থানটা কি করেছে, স্থানটার একটা নির্দিষ্ট চাপ মেনটেন করেছে। চাপটা কত? 1 বার। আর তার একটা টেম্পারেচার মেনটেন করেছে। টেম্পারেচারটা কত? 273.16 কেলভিন, মানে 0 ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি। সেই টেম্পারেচারে একটা প্ল্যাটিনাম ইরিডিয়াম ধাতুর বার রেখেছে। ঠিক আছে, সেই বারটার ক্রস সেকশনটা অনেকটা এরকম দেখতে, এক্স এর মতো দেখতে, অনেকটা এরকম দেখতে একটা বার রেখেছে। বারটার ক্রস সেকশন, বারটাকে এরকম দেখতে, দেখো এই যে বারটা, এই বারটাকে রেখেছে। বলছে এই বারটার প্রতিটা, এই যে বারটা রেখেছে, এই বারটার প্রতিটা দুটো দাগের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব কত? দূরত্ব হলো 1 মিটার। তাহলে সংজ্ঞাটা কি হচ্ছে? ফ্রান্সের প্যারিস, তাহলে সংজ্ঞাটা কি হচ্ছে? ফ্রান্সের প্যারিস শহরের সন্নিকটে সেভ্রেসে ওজন ও পরিমাপের আন্তর্জাতিক ব্যুরোর অফিসে একবার চাপ, ব্যুরোর অফিসে একবার চাপ আর 273.16 কেলভিন তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর একটি দণ্ডের দুটি নির্দিষ্ট দাগের মধ্যে দূরত্বকে 1 মিটার বলা হয়। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, প্ল্যাটিনাম ইরিডিয়াম নামক সংকর ধাতু ইউজ করেছে। আচ্ছা, এই সংকর ধাতু মানে অ্যালয়। এই অ্যালয়টা ইউজ করেছে কারণ কি? এই অ্যালয়টার উষ্ণতা পরিবর্তনের সাথে অ্যালয়টার পরিবর্তন গুণাঙ্ক যেমন কম, তেমন এই অ্যালয়টার ক্ষয় খুব কম। এবং এই অ্যালয়টাতে ইরিডিয়ামের পরিমাণ 90 ভাগ, আর প্ল্যাটিনামের পরিমাণ 90 ভাগ, আর ইরিডিয়ামের পরিমাণ 10 ভাগ। এইভাবে যখন কোনো কিছুকে লেখা হয়, কোনো সংকর ধাতুকে লেখা হয়, তখন তাকে 90:10 এই অনুপাতে লেখা হয়। এখানে 90:10কে তোমাদের মনে হতে পারে কেন 9:10 লেখা হচ্ছে না, 9:1 লেখা হচ্ছে না।
তার একটা কারণ আছে। সেই কারণটা কি? কারণটা হলো 90:10 মানে বোঝাতে চাইছে 100 ভাগের মধ্যে মানে 100%-এর মধ্যে 90% হলো প্ল্যাটিনাম আর 10% হলো ইরিডিয়াম। এবার এখানে সংখ্যাটা খুব সহজ দেখতে মনে হচ্ছে বলে আমাদের খারাপ লাগছে না, কিন্তু ধরো একটা ধাতুতে 22.5% আছে একটা ধাতু, আর আরো 22.5% আছে আর একটা ধাতু, আরো 22.5% আছে আর একটা ধাতু, এরকম ভাবে তিনটে ধাতু 22.5% রয়েছে, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে আরেকটা ধাতু। তাহলে এইভাবে যদি থাকে, তার যদি আমরা ছোট সংক্ষেপে করে লিখি, এবার যদি আমাদের দরকারের সময় সেটাকে আমাদের কনভার্ট করে আবার পার্সেন্টেজে নিতে হয়, খুব ঝামেলা। সেটা যাতে না হয় তার জন্য দেখবে যখনই অ্যালয় লেখা হয়, অ্যালয়ে সবসময় 100 হবে। এই যে দুটো সংখ্যা যোগ করলে, অ্যালয়ে প্রত্যেকটা পার্টের মান যোগ করলে, প্রত্যেকটা অনুপাতের মান যোগ করলে 100 হয়। তার জন্য এভাবে 90:10 অনুপাতে লেখা আছে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল ফ্রান্সের প্যারিস শহরের ওখানে একটা প্লাটিনাম ইরিডিয়াম ধাতু আছে। এই প্লাটিনাম ইরিডিয়ামের একটি কি আছে, ধাতব দণ্ড আছে। হ্যাঁ, এখানে কিন্তু একটা কথা মনে রাখবে, ধাতব দণ্ড। এই দণ্ডের দুটি দাগের মধ্যবর্তী দূরত্ব কি 1 মিটার। এখানে দুটো জিনিসকে কনস্ট্যান্ট রাখা হয়েছে, চাপ আর একটা কি টেম্পারেচার। চাপটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি ধাতুর দৈর্ঘ্য টেম্পারেচারে বাড়ে কমে। তাহলে বেসিক্যালি যদি একটা স্কেল থাকে, স্কেলের দুটি দাগের মধ্যে যদি দূরত্ব 1 মিটার থাকে, এবার যদি আমরা টেম্পারেচার বাড়াই তাহলে দূরত্বটা বেসিক্যালি 1 মিটার থেকে বেড়ে যাবে। দূরত্বটা যদি 1 মিটার থেকে বেশি হয়ে যায় তাহলে আমরা কি হবে, তাহলে আমরা যখন এই স্কেলটা দিয়ে কোনো একটা জিনিসের দূরত্ব মাপবো, তার অ্যাকচুয়াল দূরত্ব যদি 1 মিটার হয়ও, কিন্তু এই স্কেল দিয়ে যখন মাপবো তখন সেটা 1 মিটারে কম দেখাবে। ঠিক আছে, এই জন্য টেম্পারেচারটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা গেল আগের কথা। এবার চলে আসি 1960 খ্রিস্টাব্দে। দেখো 1960 খ্রিস্টাব্দ মানে ওটা হলো তারও আগের গল্প। 1960 খ্রিস্টাব্দে তখন আমাদের ক্রিপ্টন, জেনন এগুলো মৌলগুলো আমরা জেনে গেছি। তখন ক্রিপ্টন যে গ্যাস, ক্রিপ্টন গ্যাসের 86 কি ভর সংখ্যা, মানে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা সমস্ত 86। সেই গ্যাসকে যদি আমরা উদ্দীপিত করি, মানে সেই গ্যাসকে যদি আমরা এনার্জি দেই, তাপশক্তি দেই, তাহলে সেই গ্যাসের থেকে একটি কমলা লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেরোয়, একটি কমলা লাল বর্ণের আলো বেরোয়। এবার আলো আমরা জানি তির্যক তরঙ্গ, অর্থাৎ আলো যখন বেরোবে তার কি হবে, একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, তাই তো? সেই যে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, তার একটা নির্দিষ্ট গুণ হলো 1 মিটার। এবার যে তরঙ্গ দৈর্ঘ্যটা বেরোচ্ছে সেটা আমরা বুঝতে পারছি সবসময় ধ্রুবকই থাকবে, এবং তার কত গুণ, 1650 763.73 গুণ হলো 1 মিটার, তাই তো? এবার এই সংখ্যাটা আমাদের মনে রাখতে হবে। তো আমি বলেছিলাম একটা এক্সট্রা খাতা করতে, সেই খাতাটাতে এই ধরনের অদ্ভুত অদ্ভুত অসভ্য সংখ্যাগুলোকে লিখে রাখতে হবে। ঠিক আছে, এখানে কিচ্ছু করার নেই, মুখস্থ রাখতে হবেই। আচ্ছা, এবং 1960 খ্রিস্টাব্দ থেকে আর একটু ফিউচারে চলে আসি, 1983 খ্রিস্টাব্দে। 1983 খ্রিস্টাব্দে মিটারকে ফাইনালি একটা সংজ্ঞায়িত করা হয়েছে, এবং এই সংজ্ঞাটাই আমরা পরবর্তীকালে পড়ব। দেখো, আমি যখন আগের দিনই ছকটা দেখিয়েছিলাম, এই সাইকেলে যখন দেখিয়েছিলাম, তখন আমি বলেছিলাম কি, মিটারের সাথে কে সম্পর্কযুক্ত, আলোর বেগ সম্পর্কযুক্ত। এবার আলোর গতিবেগ আমরা কি জানি, আলোর গতিবেগ আমরা শূন্য মাধ্যমে জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই তো? এবার আলোর যদি আমরা অ্যাকচুয়াল গতিবেগ দেখি, তাহলে আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কিন্তু যদি এটা আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, যদি অ্যাকচুয়াল ভ্যালুটা দেখি তাহলে কত হবে, 299 792 458। ওকে, এটা হলো গিয়ে এত মিটার পার সেকেন্ড। এটা হলো আলোর অ্যাকচুয়াল বেগ, এই ভ্যালুটা অ্যাকচুয়াল। হ্যাঁ, আমি এরকমভাবে শুরু করে কেন পড়লাম, যাতে তোমাদের এবার শুরু করে বলবে মনে থাকবে। 299 মানে 300 থেকে একটু কম, 792 মানে 800 থেকে একটু কম, 458 মানে 460 থেকে একটু, 450 থেকে একটু বেশি, এভাবে করে। আচ্ছা, যাই হোক, এইবার এই যে ভ্যালুটা বলছে কি, তো মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে আলো কত মিটার দূরত্বে যায়, এই দূরত্বে যায়। তাহলে আলো এত মিটার, 299 792 458 মিটার দূরত্ব যাবে কত সেকেন্ডে, 1 সেকেন্ড সময়ে। তাহলে 1 মিটার যাবে কত সেকেন্ডে, 1/299 792 458 সেকেন্ডে। এখান থেকে আমরা বর্তমান যুগের মিটারের আধুনিকতম সংজ্ঞা পেয়েছি। কি পেয়েছি? শূন্য মাধ্যমে
সবসময় মাথায় রাখতে হবে মাধ্যমটা কিন্তু শূন্য, কারণ আলোর গতিবেগ মাধ্যম চেঞ্জ হলে চেঞ্জেস হতে থাকে। বায়ু মাধ্যম শূন্য মাধ্যমে মোটামুটি কাছাকাছি গতিবেগ, কিন্তু সব সময় উল্লেখ করবে শূন্য মাধ্যম, বায়ু ফায়ুর কোনো যোগ করবে না। তাহলে শূন্য মাধ্যমে আলো প্রতি সেকেন্ডের এত অংশ সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হয়? 1 মিটার বলা হয়। অর্থাৎ 1/299,792,458 সেকেন্ডে বা 1 সেকেন্ডের 299,792,458 ভাগ সময়ে যে দূরত্ব অতিক্রম করছে তাকেই বলছে 1 মিটার। যেভাবেই তোমরা কথাকে ঘোরাও, আলটিমেট গল্প হলো এটা। গেল মিটার, গেল দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের মূল একক গেল বাধ্য। এবার আসবে সময়। সময় আরো জ্বালাবে। দেখো সময়কে আগে কিভাবে ডিফাইন করা হতো? আমরা জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে আসতে মোটামুটি 365 দিন সময় লাগে। ঠিক আছে, আচ্ছা আমরা জানি কি একদিন মানে কি? একদিন মানে 24 ঘন্টা। 24 ঘন্টা মানে কি? 24 ইন্টু 60 সেকেন্ড, মানে 24 ইন্টু 3600 সেকেন্ড, মানে 86,400 সেকেন্ড। তাহলে একদিন বেসিক্যালি 365, মানে এক বছরের 365 ভাগ। এই যে সময়টাকে বলা হচ্ছে বেসিক্যালি এক গড় সৌরদিন। ঠিক আছে, এই এক গড় সৌরদিন ইকুয়াল টু কত? 86,400 সেকেন্ড। ওকে, তাহলে এক গড় সৌরদিনের 86,400 ভাগ কত? 1 সেকেন্ড। তাহলে এক গড় সৌরদিন ডিভাইডেড বাই 86,400 ইকুয়াল টু কত? 1 সেকেন্ড। এইভাবে ডিফাইন করা হতো। অত্যন্ত জঘন্য নিম্নমানের একটা সংজ্ঞা, কিন্তু এফেক্টিভ, পরীক্ষায় কাজে দেয়। কিন্তু এটা কোনোভাবেই ঠিক না, কারণ আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে 365 দিন সময় লাগে না, প্রায় 365 দিন 6 ঘন্টা সময়ের কাছাকাছি লাগে, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের গল্প আছে। যাই হোক, তো মোদ্দা কথা সংজ্ঞাটা কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছিল? দেখো, সংজ্ঞাটা সংজ্ঞায়িত করা হয়েছিল পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে একবার পূর্ণ আবর্তনের জন্য যে সময় লাগে তাকে এক সৌরদিন বলে। মানে নিজ অক্ষের চারদিকে পুরোটা ঘুরে আসবে। এক বছরে সমস্ত সৌরদিনের সমষ্টিকে 365 দিয়ে ভাগ করলে এক গড় সৌরদিন পাওয়া যায়। নিজ অক্ষের চারদিকে ঘুরতে ঘুরতে সূর্যের চারদিকে ঘুরে আসবে, সময়টাকে 365 দিন হয়, তার এক ভাগই মানে একদিন। ঠিক আছে, এই গল্প আর কি, এই ঘটনা। তো এক গড় সৌরদিন ইকুয়াল 24 ঘন্টা ইন্টু এত সেকেন্ড ইকুয়াল 86,400 সেকেন্ড। আচ্ছা, এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এই সংজ্ঞার কথা ভুলে যাও। 1964 সালে নতুন সংজ্ঞায়িত করা হয়েছে। সেই সংজ্ঞায়িত করার আগে কয়েকটা জিনিস খুব ব্রিফলি আমি তোমাকে বলে দিচ্ছি। এটা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত জটিল একটা জিনিস। আমাদের চেষ্টা করতে হবে সংজ্ঞাটাকে মুখস্থ রাখার, এবং রাখতে পারলে খুব ভালো হয়। দেখো, একটা সিজিয়াম একটা পরমাণু। আমরা যে সিজিয়াম, আম আছে মানে ধাতু, আম থাকলেই ধাতু, যাই হোক। তো সিজিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষ, সিজিয়াম পরমাণুতে আমরা জানি বিভিন্ন পরমাণুতে কক্ষ উপকক্ষ এরকম থাকে। এর সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন আছে, বাকি ইলেকট্রনগুলো ভিতরের কক্ষে আছে। একদম বাইরের কক্ষে একটি ইলেকট্রন বসে আছে। আর এই সিজিয়াম পরমাণুর সাথে এই ইলেকট্রনের একটা ইন্টারাকশন হয়। এই সিজিয়াম পরমাণু পৃথিবী যেমন নিজ অক্ষের চারদিকে ঘোরে, এই সিজিয়াম পরমাণু কি করে? নিজ অক্ষের চারদিকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে নির্দিষ্ট স্পিনে ঘুরতে থাকে। তার একটা ভ্যালু থাকে, মনে করো তার ভ্যালু হলো এ, দরকার নেই, মনে করো তার ভ্যালু হলো F1। আচ্ছা, এবার এই যে ইলেকট্রন আছে, ইলেকট্রনের আবার দুটো স্পিন আছে। মানে ইলেকট্রন বাঁ দিক থেকে ডান দিকে ঘুরতে পারে, অথবা ডান দিক থেকে বাঁ দিকে ঘুরতে পারে। বাঁ দিক থেকে যখন ডান দিকে ঘোরে তখন তার স্পিন হয় মনে করো F2,
আর যখন ডান দিক থেকে বাদিকে ঘোরে তখন তার স্পিন হয় মনে করো F3। এবার F2 যদি পজিটিভ হয়, F3 হবে নেগেটিভ, কারণ উল্টো দিকে ঘুরছে। আচ্ছা, F2 আর F3 এর মান কত? F2 এর মান যদি হয় +½ F3 এর মান হবে কত? -½ ঠিক আছে, +½ -½ আচ্ছা, +½ দিয়ে আমাদের বোঝার দরকার নেই, আমরা একটা পরম মান ধরি, ঠিক আছে। F2 এর মান ধরি আমরা +F, আর F3 এর মান ধরি আমরা -F। এবার সিজিয়াম পরমাণু যে কেন্দ্রক তার স্পিন কত, সে কত জোরে ঘুরছে, সে F1 জোরে ঘুরছে। এবার এই যে F1 জোরে ঘুরছে আর তার সাথে যদি সে এবার ইলেকট্রনের সাথে তার একটা ইন্টারাকশন হবে, ইলেকট্রনকে বলবে কি, ও আচ্ছা আমি এই দিকে ঘুরছি, তুই যদি উল্টো দিকে ঘুরিস তাহলে তোর শক্তিকে আমি কমিয়ে দেবো। তখন তার শক্তি হবে কত? এই ইলেকট্রনকে বলছে তোকে শুধু শক্তি আমি কমিয়ে দেবো, যদি বাইরের কোনো প্রভাব না থাকে। তখন ইলেকট্রনের শক্তি হয়ে যাচ্ছে F1 - F। আচ্ছা, F1 - F যদি হয়, তাহলে এই যে কক্ষকটাকে আমরা দেখছি বাইরে থেকে, সেটি যদি আরো ক্ষুদ্রভাবে ভাঙি, দেখতে পাবো কি একটা ছোট্ট কক্ষকে আলাদা হয়ে গেছে। এই হলো মেইন কক্ষ ছিল, তার থেকে আলাদা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার বাইরে থেকে আমরা একটা ইলেকট্রোম্যাগনেটিক শক্তি দিলাম। যে শক্তিটা দেব, ও করবে কি, এই যে ইলেকট্রন -F এ না ঘুরে +F এ ঘুরতে শুরু করে দেবে। আর ইলেকট্রনটা করবে কি, যেই +F এ ঘুরবে ইলেকট্রনের শক্তি বেড়ে যাবে। তো ইলেকট্রন তখন এর কাছাকাছি না ঘুরে, মানে নিউক্লিয়াসের কাছাকাছি না ঘুরে, নিউক্লিয়াস থেকে দূরে গিয়ে লাফ দিয়ে আরেকটা জায়গায় ঘুরতে শুরু করে দেবে, ঠিক আছে। অর্থাৎ ইলেকট্রন যখন শক্তি নিচ্ছে তখন একটা জায়গা থেকে লাফ দিয়ে আরেক জায়গায় চলে যাচ্ছে। এই যে লাফ দিয়ে চলে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে, একটা শক্তি সে শোষণ করছে। এবার লাফ দিয়ে তো উপরে গেল, যাওয়ার পরে যখন ওই যে শক্তিটা ওকে উপরে পাঠিয়েছিল, সেই শক্তিটা ধরো তুমি বন্ধ করে দিলে। যে শক্তিটা বন্ধ করে দিল, তখন ও কি করবে, তাহলে তো ওর কাছে শক্তি নেই, তখনই করবে কি, যে শক্তিটা নিয়ে উপরে গিয়েছিল সেই শক্তিটা ছেড়ে দিয়ে আগের কক্ষপথে ব্যাক করবে। মানে এই উপর থেকে লাফ দিয়ে নিচে চলে আসলো। যখন ও লাফ দিয়ে চলে আসবে তখন তাকে বলা হয় ট্রানজিশন, ঠিক আছে। আর যখন ও চলে আসবে তখন ও একটা শক্তি ছেড়ে দেবে যেটা নিয়ে উপরে গেছিল। সেই যে শক্তিটা ছাড়বে, ঠিক আছে, যে শক্তিটা নিয়ে উপরে গিয়েছিল সেই শক্তিটাই ছেড়েছে, সেই শক্তিটার ফ্রিকোয়েন্সিটা হলো গিয়ে ধ্রুবক। মানে সেই শক্তিটা 1 সেকেন্ডে কতবার কাঁপে সেটা হলো ধ্রুবক। সেটা একটা আলোর তরঙ্গ, আলোর একটা ফোটন বার করে, সেই ফোটনটার যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কটা একটা ধ্রুবক, এবং তাকেই বলছে নিউ ডিভি বলছে, যাই হোক। এবং তার একটা নাম দিচ্ছে, তাকে কি নাম দিচ্ছে, হাইপার ফাইন ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এই হাইপার ফাইন ফ্রিকোয়েন্সিটা আমাদের মুখস্থ করতে হবে, বোঝা গেল। তাহলে সংজ্ঞাটা আমরা দেখি কিভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে। বলছি দুটি অতি সূক্ষ্ম ভূমি স্তর, হাইপার ফাইন গ্রাউন্ড স্টেট। কখন, ওই যে আমরা বললাম দুটো, একটা কাছের কক্ষক একটা দূরের কক্ষক, মানে যখন স্পিনটা একই দিকে হবে তখন দূরে চলে যাবে, যখন উপরের দিকে হবে তখন ইলেকট্রনের শক্তি কমে যাবে, কাছে চলে আসবে। এই যে দুটো ফাঁক, এই যে দুটো গ্যাপ, এই গ্যাপ দুটো কি বলা হচ্ছে, এই গ্যাপ দুটো না, এই যে কক্ষক দুটো, মানে একবার নিচের দিকে ঘুরবে একবার উপরের দিকে ঘুরবে, এই দুটো কক্ষক কি বলা হচ্ছে, কি হাইপার ফাইন, ঠিক আছে। হাইপার ফাইন গ্রাউন্ড স্টেট মানে ভূমি স্তর। ভূমি স্তর মানে ভূমির সংলগ্ন থাকলে কি হয়, সব শক্তি সবচেয়ে কম। তাই ভূমি স্তর মানে বাইরের থেকে কোনো প্রভাব নেই, একটা অ্যাটম, একটা পরমাণু নিজে একা দাঁড়িয়ে থেকে এই সমস্ত ঘটনা সে দেখছে। ওকে, আচ্ছা, তাহলে সংজ্ঞাটা কি হলো, দুটি অতি সূক্ষ্ম ভূমি স্তরের মধ্যে বাইরের প্রভাব ছাড়া, বাইরে থেকে কোনো প্রভাব নেই, সিজিয়াম 133 পরমাণু, 133 কি ভর সংখ্যা, পরমাণুর স্থানান্তরের সময়, স্থানান্তর মানে ট্রানজিশন, পরমাণুর স্থানান্তর বলা হচ্ছে, পরমাণু না, বেসিক্যালি ইলেকট্রনের স্থানান্তর, মানে অতি সূক্ষ্ম ভূমি স্তরের মধ্যে বাইরের প্রভাব ছাড়া সিজিয়াম পরমাণুর একটা ইলেকট্রনের ট্রানজিশনের ফলে যে বিকিরণ হবে, যে শক্তি নির্গত হবে, তার 919, 263, 1770 সংখ্যক দোলন সময় করতে যে সময় লাগবে তাকেই বলছে 1 সেকেন্ড। যে শক্তিটা বেরোচ্ছে সেই শক্তিটার 919, 263, 1770 এতগুলো সংখ্যক দোলন সম্পন্ন করতে যে সময় লাগবে
তাকেই বলছে 1 সেকেন্ড। ঠিক আছে, মুখস্থ করে নেবে, 10 বার পড়বে, মোটামুটি আমি বুঝিয়ে দিয়েছি কাকে বলে। আচ্ছা, এটা নিয়ে আর মাথা খাবো না। ওকে, তাহলে এই দুজন তো হয়ে গেল। বাকি থাকলো কে? বাকি থাকতো কিলোগ্রাম। কিলোগ্রামটাও দেখিনি, কিলোগ্রামেরও আবার ইতিহাস আছে। আচ্ছা, প্রথম যে কিলোগ্রামের কনসেপ্ট ছিল সেটা প্রথম যে মিটারের কনসেপ্ট ছিল সেরকমই। সেখানে কি বলা হয়েছিল যে ওই যে জায়গাটা আছে সেই জায়গাটা একটা কি করেছে, একটা বাটি রেখেছে, তার উপরে একটা গ্লাস রেখেছে, তার উপরে আরেকটা গ্লাস রেখেছে, এর মধ্যে সমস্ত নিষ্ক্রিয় গ্যাস ফ্যাস ভর্তি আছে, এবং তার মধ্যে প্ল্যাটিনাম ইরিডিয়াম ধাতুর একটা ধাতব চোঙ রেখেছে। আগেরটা ছিল দণ্ড, এটা হলো গিয়ে চোঙ, যে ধাতব চোঙ। ঠিক আছে, এই চোঙটার ব্যাসার্ধ 3.9 মিলিমিটার, এই সেন্টিমিটার, উচ্চতাও 3.9 সেন্টিমিটার। ওকে, 3.9ই মোস্ট প্রবাবলি, আমার একটু খেয়াল নেই, বাট আমি দেখে বলছি, মোস্ট 3.9ই ধরে রাখো। ঠিক আছে, তাহলে এই যে চোঙটা রয়েছে, এই যে চোঙটা, সেই চোঙটার যে ভর সেটি হলো 1 কিলোগ্রাম। এত বছর এভাবেই সংজ্ঞায়িত করা হয়েছে, কিন্তু এত বছরে এটা যখন রাখা হয়েছিল ওই স্থানে, সেই সালটা আমার ঠিক খেয়াল নেই। ঠিক আছে, ওই সময় থেকে যতদিন রাখা আছে ততদিনে দেখা গেছে ওর ভর কিছুটা কমে গেছে, সামান্য পরিমাণে কমে গেছে। আর আমরা জানি যে আমাদের একক মানেই কি নির্দিষ্ট হতে হবে, তো নির্দিষ্ট এখন নেই, এবং আমরা জানি আধুনিকতমস্তে আমরা প্ল্যাঙ্কের কনস্ট্যান্টকে দিয়ে আমরা কিলোগ্রামকে সংজ্ঞায়িত করেছি। এবার আমরা আগের সংজ্ঞাটা দেখি এবং প্ল্যাঙ্কের সংজ্ঞাটা কিভাবে এসেছে, এবং তার মধ্যে কার্বন পরমাণুর যে একটা ভর তাকে দিয়েও একবার সংজ্ঞায়িত করার চেষ্টা করা হয়েছে, সেটা আমরা একবার দেখে নিই। দেখো, প্রাচীন সংজ্ঞা কি বলছে? প্রাচীন সংজ্ঞা বলা যায় না, যাই হোক, পুরনো সংজ্ঞা কি বলছে? ফ্রান্সের প্যারিস শহরের আন্তর্জাতিক ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজারমেন্ট অফিসে রাখা প্ল্যাটিনাম ইরিডিয়াম সেম সংকর ধাতুর তৈরি একটি নীরের চোঙের ভরকে 1 কিলোগ্রাম বলে। চোঙটার ডাইমেনশন কত? 3.9 সেন্টিমিটার ব্যাস আর 3.9 সেন্টিমিটার উচ্চতা। ঠিক আছে, এটা হলো গিয়ে আমাদের আগের সংজ্ঞা। আর তারপরে 2019 সালের একটা সংজ্ঞা আছে, আর 2019 সালের সংজ্ঞা না, 2019 পর্যন্ত একটা সংজ্ঞা আছে, আর 2019-এর পরে বর্তমান সময়ের যে সংজ্ঞা সেটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা, 2019-এর সংজ্ঞাটা বলছে 5.0184। আচ্ছা, তোমাদের ছায়ার বইতে 8 আছে, 8 কেন আছে আমি জানি না। 5.018 ইন্টু 10⁻25 সংখ্যক কার্বন পরমাণুর ভরকে 1 কিলোগ্রাম বলে। ঠিক আছে, এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ এমসিকিউ দিতে পারে। আচ্ছা, এবার সংখ্যাটা কি করেছে সেটা জানা দরকার। দেখো, কার্বনের ভর কত ধরেছিলাম? কার্বনের আমরা জানি পারমাণবিক ভর সংখ্যা, কার্বনের ভর সংখ্যা কত? 12, এটা আমরা জানি। আচ্ছা, এবার আমি করলাম কি, একটা 12 গ্রাম কার্বনের স্যাম্পেল তুললাম। ঠিক আছে, তো 12 গ্রাম কার্বনের একটা স্যাম্পেল তুলেছি। কেন তুলেছি? আমরা অ্যাজিউম করে নিচ্ছি 12 গ্রাম, তো ওর সাথে ওই 12 ভর সংখ্যা একটা সম্পর্ক আছে, তার জন্য আমরা 12 গ্রাম তুলেছি। এবার এই 12 গ্রামকে একটা নাম দেওয়া হয়েছে, কি বলেছে? এই 12 গ্রাম হলো 1 মোল কার্বন পরমাণু। অর্থাৎ এখান থেকে কার্বনের পারমাণবিক ভর হয়েছে কত? 12 গ্রাম। তাহলে কার্বনের পারমাণবিক ভর 12 গ্রাম বলতে আমরা বোঝাই 1 মোল কার্বন পরমাণুর ভর কত? 12 গ্রাম। ঠিক আছে, আচ্ছা, মাস অফ 1 মোল অফ কার্বন অ্যাটম ইজ 12 গ্রাম। বোঝা যাচ্ছে? এবার দেখো, যদি আমরা 12 গ্রামে কেজি আকারে লিখি, তাহলে আমরা লিখতে পারি 12/1000 কেজি লিখতে পারি। আচ্ছা, আমরা জানি 1 মোল কার্বন পরমাণুর মধ্যে কত সংখ্যক কার্বন পরমাণু আছে? অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক কার্বন পরমাণু আছে, অর্থাৎ Na সংখ্যক কার্বন পরমাণুর ভর কত? 12 ইন্টু 100,000 কেজি। অর্থাৎ যদি আমি ঘুরিয়ে লিখি
12/1000 কেজি ইকুয়াল টু Na সংখ্যক কার্বন পরমাণু। লিখতে পারি তো, কোনো সমস্যা নেই। তাহলে 1 কেজি ইকুয়াল টু কত? 1 কেজি ইকুয়াল টু আমি লিখতে পারি 1000 উল্টে যাচ্ছে বাই 12 ইন্টু Na সংখ্যক কার্বন পরমাণু। ঠিক আছে, এবার আমরা কি করছি, আমরা কার্বন পরমাণু এন এর শুধু ভ্যালু বসাচ্ছি। এন এর কি অ্যাভোগাড্রো নাম্বার, 6.02214 সামথিং আছে, 10⁻23 এত সংখ্যক। যদি এটা আমি ক্যালকুলেশন করি তখন এটা আমার আসবে 5.0188 ইন্টু 10⁻25 টি কার্বন 12 পরমাণু। এভাবে সংখ্যাটা এসছে, মানে 1 কেজি ইকুয়াল টু 1000/12 ইন্টু Na সংখ্যক কার্বন পরমাণুর ভর, অর্থাৎ 1000 গুণ অ্যাভোগাড্রো নাম্বার ডিভাইডেড বাই 12 সংখ্যক কার্বন পরমাণুর ভর কত? 1 কেজি, বা 5 ইন্টু 0.18, 8 আসবে না, পরেরটা ইন্টু 10⁻25টি কার্বন পরমাণুর C12 পরমাণুর ভর কত? 1 কেজি। ঠিক আছে, এইভাবে সংখ্যাটা এসেছে। আচ্ছা, ভালো কথা। এই সংখ্যাটা বেশ কিছুদিন চলেছে। 2019 সাল আস্তে আস্তে বললো না, এই সমস্ত সংখ্যা বাদ দাও ভাই, কোনো একটা ধ্রুবককে ধরে নিয়ে আসো, যে ধ্রুবককে দিয়ে আমরা কাজ চালাবো। সেই ধ্রুবক হিসাবে চলে আসতো প্লাঙ্ক নাম্বার, প্ল্যাঙ্কের ধ্রুবক, পয়লা জফলের আকার উময় কয়াঙ্ক, প্ল্যাঙ্ক, তাকে বলা হতো এইচ দিয়ে লেখা হতো। এর ভ্যালু ধরা হলো 6, ভ্যালু ধরা হলো না, এটা ভ্যালু ধরা হলো না, এটা আরো অত্যাধুনিক যখন আমরা অত্যাধুনিক বলছি, মডার্ন যখন আমরা ফিজিক্স পড়বো তখন এটা আমরা পাবো। এর পরিমাণ হলো 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, বা কিলোগ্রাম মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, বলা হলো এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান এই সংখ্যাটা হবে যখন, আচ্ছা এটা কিন্তু অর, হ্যাঁ বাই ভাইব না, অর, আমি ভালো করে লিখে নিই, H ইকুয়াল টু 6 পয়েন্ট, এই যে এই এককটা, ঠিক আছে, তাহলে H ইকুয়াল টু 6.626 10⁻34, এটাও তোমাদের মুখস্থ করতে, এটাও তোমাদের লিখতে হবে কত? কিলোগ্রাম মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -1। এবার সেকেন্ডের একক আমরা জানি, সেকেন্ড সংখ্যা অলরেডি আমরা পড়ে এসেছি। মিটারের জন্য আমরা জানি এর জন্য দায়ী হলো সি, এর জন্য দায়ী হলো সিজিয়াম পরমাণুর হাইপার ফাইন ফ্রিকোয়েন্সি, আচ্ছা এস, আচ্ছা, আর এই যে কিলোগ্রাম একাই, শুধু এই যে এইচ এর মান, এইচ এর মানের মধ্যে শুধু একা কিলোগ্রামকে আমি জানি না, তখন বলছি এইচ এর মান এইটা হবে যদি এই যে কিলোগ্রামটা বলছি সেই কিলোগ্রামটা যদি 1 কিলোগ্রামের যে মান আমরা ফলো আপ করি সেই মানই হয়। মানে বলছে এই এককটা সাস্টেইন করবে যখন 1 কিলোগ্রামকে আমরা 1 কিলোগ্রামই ধরি, মানে কিছু একটা পরিমাণকে পদার্থের আমরা 1 কিলোগ্রামই ধরি, তার বেশিও ধরি না কমও ধরি না। ঠিক আছে, সেইভাবে করে এই সংজ্ঞাটা করা হয়েছে, মানে এই ধ্রুবকটার মান ওই সেম ভ্যালু হবে যদি কিলোগ্রামের যে প্রচলিত মান আমরা জানি সেই মানে যদি হয়। ঠিক আছে, এইভাবেই আধুনিক সংজ্ঞা নেওয়া হয়েছে। অত্যন্ত বিচ্ছিরি লাগছে সংজ্ঞাটা। আচ্ছা, এই সংজ্ঞাটাকে আবার ঘুরিয়েও একভাবে লেখা হয়েছে, সেখানেও সিজিয়াম পরমাণু চলে এসছে। সেখানে বলছে সিজিয়াম পরমাণুর 1.4755 10⁻40 সংখ্যক ফোটনের ভর। ফোটন মানে কি? আলোর একটা কণা। তো কত সংখ্যক আলোর কণা? 1.4755214, এই যে এই সংখ্যাটা 1.47552214 10⁻14 সংখ্যক ফোটনের ভর হলো 1 কিলোগ্রাম। তাহলে সিজিয়াম পরমাণু একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যটা বলে দিয়েছে, মানে যে ফোটনটা আমরা ভর মাপবো সেই ফোটনটা তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে। সেই ফোটনটার এত সংখ্যক ফোটনের, মানে সেই তরঙ্গ দৈর্ঘ্যের একটা ফোটনের এত সংখ্যক ফোটনের ভর কি? 1 কেজি। ঠিক আছে, আবার বলছি, সিজিয়াম পরমাণুর একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, সেই তরঙ্গ দৈর্ঘ্যের
একটা নির্দিষ্ট সংখ্যা আছে, সেই সংখ্যক যে ফোটনের যে ভর সেটি কি 1 কেজি। এটা হলো ওই একই প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট থেকে এটা এসেছে, এভাবেও লেখা যেতে পারে, এভাবে অনেক সময় লেখা হয়। আচ্ছা, আর আমাদের আগের যে ভরটি ছিল সেটি ভরটি 130 বছরে 50 মিলিগ্রাম হ্রাস পেয়েছে, তার জন্য তাকে আর এখন ইউজ করা হয় না, মানে যেটা সেই প্ল্যাটিনাম ইরিডিয়ামের সেই গল্পটা। ঠিক আছে, আর 2019 পর্যন্ত এই সংখ্যাটা চলতো 5.018 10^25 সংখ্যক C12 পরমাণুর ভর কত 1 কিলোগ্রাম। ঠিক আছে, এটা এখন আর ইউজ করা হয় না, মানে এটা ছিল তখনকার সংজ্ঞা। ঠিক আছে, সেটা এখন আর ইউজ করা হয় না, এখন এটা ইউজ করা হয়। ওকে, তাহলে আমরা কিলোগ্রামের একেবারে আধুনিক থেকে আধুনিকতম সংজ্ঞাটাও আমরা জেনে গেলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম মিটার, আমরা শিখলাম কিলোগ্রাম, আমরা শিখলাম সেকেন্ড। এবার মিটারের সাথে একজনকে না বললেই নয়, সে হলো মিটার কিউব বা আয়তন, ভলিউম বা আয়তন। আচ্ছা, একটা কথা মনে রাখবে, এই এসআই পদ্ধতিতে আমরা একটা কথা বলতাম না, মেট্রিক পদ্ধতিতে একটা ভলিউমের সাথে ভরের একটা সম্পর্ক আছে। তো 4 ডিগ্রি সি উষ্ণতায় 1 লিটার জলের ভর কত? 1 কেজি। এটা খুব বিখ্যাত একটা উক্তি, এবং অনেক জায়গাতে কেজির সংজ্ঞা এভাবেও লেখা থাকে। 4 ডিগ্রি সি উষ্ণতায় 1 লিটার জলের ভর 1 কেজি, এরকমভাবেও লেখা থাকে। আচ্ছা, এইবার যখন আমরা ঘনত্ব যাওয়ার আগে কে আসবে? ভলিউম যাওয়ার আগে কে আসবে? মিটার স্কোয়ার আসবে বা ক্ষেত্রফল আসবে। আচ্ছা, এটা আমরা দেখে নিই। দেখো, ক্ষেত্রফলের একক কি বলছে? ক্ষেত্রফলের একক হলো বর্গমিটার। দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে মিটারের সাথে মিটারের গুণফল, মানে কি হয়? বর্গমিটার। সিজিএস এ কি হয়? বর্গ সেন্টিমিটার। তাহলে 1 মিটার স্কোয়ার ইকুয়াল টু 1 মিটার ইন্টু 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার ইকুয়াল টু 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, তারপর আয়তনের একক। আয়তনের একক কি? ঘন মিটার কিউব, ঘন মিটার বা ঘন সেন্টিমিটার। তাহলে সেম ভাবে 1 মিটার কিউব মানে 1 মিটারের পুরোটার মাথায় কিউব। 1 মিটার মানে কত? 1 মিটার মানে আমি জানি কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটারের কিউব মানে 100 কিউব, মানে 10 স্কোয়ার পুরোটার মাথায় 3 পাওয়ার, মানে 10⁻, এরকম থাকলে গুণ হয় পাওয়ারে, আমরা জানি 10⁶ সেমি, ওসব কিউব হবে সেমি কিউব। 1 মিটার 10⁶ সেমি কিউব। আচ্ছা, এটা তো গেল, ভালো কথা, খুব সুন্দর। এবার তোমাদের কিছু জিনিস দেখাচ্ছি। দেখো, আমরা বরাবরই জানি লিটার কাকে বলে। লিটার মানে আমরা বলছি যে 4 ডিগ্রি উষ্ণতায়, আচ্ছা, লিটার কাকে বলে? দেখো, লিটার এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাটা বাদ দাও, সংজ্ঞাটা ঘন সেন্টিমিটার দেওয়া আছে। 1 ঘন সেন্টিমিটারের আয়তনকে 1 মিলিলিটার ধরা হয়। ঠিক আছে, এটা বেসিক্যালি প্রথম সংজ্ঞা না। সংজ্ঞাটা হলো গিয়ে, ধরো একটা কিউব আছে, আচ্ছা, এই যে কিউবটা আমি আঁকছি, এই কিউবটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই কত? 1 ডেসিমিটার করে। দৈর্ঘ্য 1 ডেসিমিটার, প্রস্থ 1 ডেসিমিটার। ছবি দেখতে একটু বিচ্ছিরি লাগতে পারে, মানে 1 ডেসিমিটার থেকে বেশি মনে হচ্ছে। উচ্চতাও কত হবে? 1 ডেসিমিটার। এই যে কিউবটা আঁকলাম, এই কিউবটার ভলিউম কত? 1 কিউব ডেসিমিটার কিউব বা 1 ডেসিমিটার কিউব। এটা কি বলছে? 1 লিটার। তাহলে প্রকৃতপক্ষে 1 লিটার মানে 1 ডেসিমিটারের কিউব। বোঝা গেল?
এবার 1 ডেসিমিটার মানে কত? 1 ডেসিমিটার আমরা জানি কত, ডেসিমিটারকে যদি আমরা মিটারে নিই তাহলে 1 ডেসিমিটার মানে কত? 1 বাই কিলো হেক্টর ডেকা মিটার ডেসি, 1/10 মিটার, পুরোটার উপরে কিউব, বা 1/1000 মিটার কিউব, অর্থাৎ 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার। আচ্ছা, মিটার কিউবকে আমরা কিসে নিলাম? 1000 লিটার নিলাম। আচ্ছা, এটাই আমরা কি জানি? এটাই জানি আমরা কনভার্সন ফ্যাক্টর। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমরা ঘনমিটারের সাথে লিটারের সংজ্ঞা পেলাম। আমাদের এসআই একক কিন্তু ঘনমিটার, কিন্তু ব্যবহারিক একক কিন্তু লিটার। ঠিক আছে, এবার 1 ঘন সেন্টিমিটার আয়তনকে 1 মিলিলিটার ধরা হয়। এবার আমরা ঘন সেন্টিমিটারে চলে যাব, আর সেখানে তার সাথে কাকে যোগ করব? মিলিলিটারকে। আচ্ছা, ভালো কথা। এবার দেখো, আমরা ঘন সেন্টিমিটারে যখন যেতে চাইব, তাহলে 1 মিটার কিউব মানে কত? 1 মিটার কিউব মানে 1 মিটারের কিউব, তাই তো? আমাদের বাকি সব ছেড়ে দাও, 1 মিটারের সাথে আমরা সেন্টিমিটারের কল্পতে চাই। 1 মিটার মানে কত? 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার কিউব মানে 100 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার মানে 100 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার, অথবা 10 টু দি পাওয়ার 100 সেন্টিমিটার মানে 10 টু দি পাওয়ার 10 স্কোয়ার তার কিউব সেমি কিউব ইকুয়াল টু কত? 1000 লিটার। আচ্ছা, একটু স্টেপ জাম্প করছি। যদি একটু স্টেপ জাম্প করি তাহলে আমাদের চলে আসবে কত? 1 সেমি কিউব ইকুয়াল টু 1/10 টু দি পাওয়ার 2 এর ওখানে কিউব মানে 10 টু দি পাওয়ার 6 হবে। তাহলে উপরে থাকবে 1000, নিচে থাকবে 3টে শূন্য, তারপর আরো 3টে শূন্য, এত লিটার, বা 10 টু দি পাওয়ার -3 লিটার। আচ্ছা, 10 টু দি পাওয়ার -3 পাওয়ার থাকলে তাকে আমরা কি দিয়ে দেখেছি? তাকে আমরা মিলি বলি, তাই তো? তাহলে ইকুয়াল টু 1 মিলিলিটার। সেইভাবে আসছে 1 ঘন সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিলিলিটার। ঠিক আছে, তো আলটিমেট মোদ্দা কথা এটা যদি মুখস্থ রাখো, যদি কনভার্সনগুলো তোমাদের মাথায় ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো জায়গাতে চলে যাবে। আর সাথে একটা জিনিস আর একটা খেয়াল রাখবে, সেটা কি? 1 লিটারের ভর 4 ডিগ্রি সি উষ্ণতায় 1 লিটার জলের ভর কত? 1 কেজি। ঠিক আছে, এইটুকু শুধু মনে রাখবে, তাহলেই খেল খতম। ঠিক আছে, আচ্ছা, এবার এসআই পদ্ধতিতে তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো লিটার। আচ্ছা, তাহলে আমাদের আয়তন মানে কত? ঘনমিটার, ঘন সেন্টিমিটার। তাহলে ঘন মিটার কিউব মানে ঘন মিটার, সেটাই হলো আয়তনের মেইন একক। বাট এসআই পদ্ধতিতে আমরা আয়তনের একক হিসাবে আমরা অনেক সময়তেই লিটারকেও ইউজ করি। ঠিক আছে, LIT বা লিটার ভাবে লেখা হয়। ওকে, আচ্ছা, খুব ভালো কথা। এবার আমাদের একটা সংজ্ঞা একটা সংজ্ঞা মানে কি, একটা ভ্যালু আমাদের মনে রাখতে হয়েছে কি? 4 ডিগ্রি সি উষ্ণতা বা 273 কেলভিন টেম্পারেচারে 1 কেজি বিশুদ্ধ জলের ভরকে 1 লিটার বলা হয়। আচ্ছা, এখানে মাথায় রাখতে হবে 4 ডিগ্রি সির কেন উল্লেখ করা হয়েছে। আচ্ছা, প্রথম কথা আমরা জানি 4 ডিগ্রি সি বা 273 কেলভিন। কেন 4 ডিগ্রি 273 কেলভিন, 277 কেলভিন সেম? কারণ আমরা জানি 0 ডিগ্রি ইকুয়াল টু 273 কেলভিন। তারপরে এইখানে প্রত্যেকটা 1 ডিগ্রি ঘর আর 1 ডিগ্রি কেলভিনের ঘর সমান, অর্থাৎ 1 ডিগ্রি সি ইকুয়াল টু কত? 274 কেলভিন। ঠিক আছে, শুধু পরম শূন্য না, শুধু 0 ডিগ্রিটাই দুটোর সেম আলাদা, তারপরে কি হচ্ছে? সবগুলো কি হচ্ছে? যোগ হতে থাকছে। এভাবে 4 ডিগ্রি সি মানে কত? 273 + 4 = 277 কেলভিন। খুব ভালো কথা। এই জন্য আমাদের 4 ডিগ্রি 277 কেলভিন যে কোনো একটা লিখলেই হয়। 1 কেজি বিশুদ্ধ জলের ভরকে 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলা হয়। এটা ক্যালকুলেশন করতে গিয়ে আমরা পেয়ে গেছি। ঠিক আছে, সেখান থেকেই হয়তো তোমার পরবর্তীকালে অন্যান্য রাশিগুলো এসেছে, মানে আয়তন হয়তো সেভাবেই এসেছে। যাই হোক, তো ভালো কথা। এখানে তাহলে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে
সে আমি না হয় মুখস্থ করলাম যে 1 লিটার 1 কেজির ভরের জল মানেই তার আয়তন 1 লিটার হবে, ভালো কথা। কিন্তু এখানে 4 ডিগ্রি সি উষ্ণতাটা কেন উল্লেখ করা হয়েছে? কারণ এখানে এর পিছনে একটা কারণ আছে। আচ্ছা, এই যে আজকে যে এই কারণটা আমি বলবো, এটাই হলো আজকের শেষ টপিক, ঠিক আছে? ভিডিওটা বেশ বড় হয়েছে, যথেষ্ট বড় হয়েছে, তো আজকের এটা শেষ টপিক। আচ্ছা, কারণটা শোনো। দেখো, জল একটা অদ্ভুত জিনিস। সাধারণত টেম্পারেচার যত কমে ঘনত্ব তত বাড়ে, জিনিসটা তত ঘন হয়। মানে কি? মানে তার আয়তন তত কমে, তাই তো? এবার সেভাবে দেখতে গেলে আমাদের জলের যে আয়তন, সে আয়তনকে যদি আমরা ওয়াই অ্যাক্সিস দ্বারা ডিনোট করি, আর টেম্পারেচারকে যদি আমরা এক্স অ্যাক্সিস দ্বারা, জলের যে আয়তন, আয়তন যদি আমরা ওয়াই অ্যাক্সিস দ্বারা ডিনোট করি এবং টেম্পারেচারকে যদি আমরা এক্স অ্যাক্সিস দ্বারা ডিনোট করি, তাহলে যত উষ্ণতা কমবে আয়তন কত হওয়ার কথা ছিল? কমার কথা ছিল। ধরো এটা হলো 0 ডিগ্রি, তাই তো? এটা হলো 4 ডিগ্রি সি, এটা হলো জলের আয়তন। এবার একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে কি জলের আয়তন টেম্পারেচার কমার সাথে সাথে কমছে। কমতে কমতে 4 ডিগ্রি উষ্ণতায় জলের আয়তন, মানে একটা স্যাম্পেল জল নিয়েছি, একটা পাত্রে একটু জল নিয়েছি, সেই জলটার আয়তন 4 ডিগ্রি উষ্ণতায় সবচেয়ে কম, ঠিক আছে? আয়তন মানে কি? ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। এবার আয়তন সবচেয়ে কম মানে কি? ঘনত্ব সবচেয়ে বেশি। এবার 4 ডিগ্রি থেকে যখন টেম্পারেচার কমাচ্ছে, তখন ওই স্যাম্পেলটার আয়তন আবার বাড়ছে, বোঝা গেল? আবার যখন 0 ডিগ্রি থেকে যখন আরো টেম্পারেচার কমাচ্ছে, মানে জল যখন বরফ হয়ে যাচ্ছে, তখন আয়তন আরো বাড়ছে। তাহলে এই যে আয়তনটা, 4 ডিগ্রি সি উষ্ণতার যে আয়তন, সেই আয়তনটা কি হচ্ছে? এই আয়তনটা জলের একটা স্যাম্পেলের বা একটা জলের পক্ষে সবচেয়ে কম আয়তন। এই জন্য এই আয়তনটাকে, এর যে ভ্যালুটাকে, এই ভ্যালুটাকে মার্ক করে নেওয়া হলো। ও আচ্ছা, তাহলে এই একটা ধ্রুবক, মানে 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের যে আয়তন, সে একটা পয়েন্ট, সে পয়েন্টটা চেঞ্জেস হবে না, এবং সেটাই কি জলের সবচেয়ে কম আয়তন, বোঝা গেল? সেই জন্য 4 ডিগ্রি উষ্ণতাকে এত ইম্পর্টেন্স দেয়া হয়েছে। আচ্ছা, আমরা লেখাটা দেখি। দেখো, কারণটা দেখি। 4 ডিগ্রি উষ্ণতায় উল্লেখের কারণ। দেখো, সাধারণত যে কোনো তরলের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে তরলের আয়তন প্রসারণ ঘটে এবং ঘনত্ব কমে। উষ্ণতা যত বাড়বে, টেম্পারেচার যত বাড়বে, এই যে টেম্পারেচার বাড়ছে এক্স ওয়াই অ্যাক্সিস দিকে, তত কি হচ্ছে? ভলিউম কত হচ্ছে? উপরের দিকে বেড়ে যাচ্ছে, তাই তো? কিন্তু জলের ক্ষেত্রে 0 ডিগ্রি উষ্ণতা থেকে 4 ডিগ্রি উষ্ণতা পর্যন্ত আয়তন হ্রাস পায়। অর্থাৎ 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন ছিল, এই যে 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন ছিল, এই আয়তনটা সেখান থেকে 4 ডিগ্রি উষ্ণতার যে আয়তন, সে আয়তনটা কি হচ্ছে? ক্রমশ কমছে, ঠিক আছে? আচ্ছা, এবং আয়তন কমা মানে কি? ঘনত্ব বৃদ্ধি পাওয়া, মানে কারণ কি ভরের কিন্তু কোনো চেঞ্জেস হয় না। এই 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব হয় সর্বাধিক, এবং এর মান হয় 1 গ্রাম পার সেমি কিউব, মানে 1 সেমি কিউব জলের ভর হয় 1 গ্রাম, এবং এটাই হলো তার সর্বোচ্চ ঘনত্ব। বোঝা গেল? ঘনত্ব বেশি হওয়ার জন্য সেই জলটা কিন্তু ভারী হবে এবং সবচেয়ে নিচে থাকবে, বরফের থেকেও জলটা নিচে থাকবে, এবং এর উপরে বেস করে পুরো প্রাণী জগৎ টিকে আছে। হ্যাঁ, এটা কিন্তু বিশাল ভ্যালু। এখানে শুধু সংখ্যাটা আমরা পড়ছি, এর উপরে সমুদ্রে উপরে বরফ জমে গেলেও শুধুমাত্র 4 ডিগ্রি উষ্ণতার গল্প থাকে বলে নিচে জল থাকে, এবং তাতেই কিন্তু জলজ প্রাণী বেঁচে থাকে, নাহলে কিন্তু প্রাণের সঞ্চারই হতো না সমুদ্রের তলায়। আচ্ছা, এরপর উষ্ণতা আরো বাড়লে ঘনত্ব কমতে থাকে ও আয়তন বাড়ে। যেহেতু বিভিন্ন উষ্ণতায় জলের আয়তন ও ঘনত্ব বিভিন্ন,
তার জন্য কি হচ্ছে 4 ডিগ্রি উষ্ণতাকে উল্লেখ করা হয়েছে, কারণ 4 ডিগ্রি উষ্ণতায় জলের আয়তন ও ঘনত্ব যেমন নির্দিষ্ট তেমন সর্বোচ্চ এবং সর্বনিম্ন যথাক্রমে। ঠিক আছে, আয়তন সর্বনিম্ন, ঘনত্ব সর্বোচ্চ, তার জন্য সেই টেম্পারেচারটাকে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এই যে 0 ডিগ্রি উষ্ণতা থেকে 4 ডিগ্রি উষ্ণতা জলের যে আয়তন বাড়ছে, একে বলা হয় তরলের জলের ব্যতিক্রান্ত প্রসারণ। মানে তো জল সবসময় সাধারণত উষ্ণতা বাড়লে কি হয়, মলিকিউলগুলোর মধ্যে, অণুগুলোর মধ্যে দূরত্ব বাড়তে থাকে, আয়তন বাড়তে থাকে, কিন্তু এখানে উল্টো ঘটনা ঘটছে বলে একে ব্যতিক্রান্ত প্রসারণ আখ্যা দেওয়া হয়েছে, এই নামটা দেওয়া হয়েছে। আচ্ছা, এছাড়াও কতগুলো জঘন্য একক আছে, সেই জঘন্য একক হলো কি গ্যালন। 1 গ্যালন, এটা হলো কি মোস্ট প্রবাবলি 1 ইউকে গ্যালন আই থিঙ্ক ইকুয়াল টু 4.536 লিটার। আচ্ছা, এগুলো দিয়ে মাঝে মাঝে কোশ্চেন আসে, এগুলো যখন আমরা কোশ্চেন অ্যান্সার সেখানে লেখা আছে ইউকে গ্যালন, ইউজ গ্যালন এরকম আছে। এরকম উল্টো পাল্টা একক থাকে বলেই আমাদের এফপিএস পদ্ধতিগুলো বাদ দেওয়া হয়েছে, বাট এগুলোর এখন কিছু প্রচলন আছে। ঠিক আছে, বিশেষ করে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জায়গাতে বেশের প্রচলন আছে। প্রায় শুনবে 30 mg 40 mg প্ল্যান্ট, এমজি মানে মেগা গ্যালন, মানে 10⁶ গ্যালন। ওকে, আচ্ছা, ভরের একক কি আমরা পড়েছি, সবকিছু আমরা পড়েছি। আচ্ছা, ঠিক আছে, আর পড়ার মধ্যে শুধু বাকি আছে কি কি, এই পারমাণবিক ভর একক, এটা ডিরাইভ করা আমাদের বাকি আছে, যদিও এটা 50 বার ডিরাইভ হয়ে গেছে আমাদের, তাও আমি আলাদাভাবে করাবো। আচ্ছা, ক্যারেট বাকি আছে, চন্দ্রশেখর লিমিট বাকি আছে, বার্ন বাকি আছে, সৌরভর কাকে বলে, সৌরভরের পরিমাণ কি সেটা বাকি আছে। এইগুলোকে, এই এককগুলো হলো ভরের সংলগ্ন, মানে ভর তো আমরা 1 কেজি তো পড়েছি, তো 1 কেজির বড় ভাই ছোট ভাই কারা হবে, এরা হলো তাই, মানে কতটা বেশি ভর আমরা পেতে পারি, আবার কত ক্ষুদ্র ভরের একক আমরা আবিষ্কার করতে পারি, সেরকম। ব্যতিক্রম হলো মাঝখানে বার্নটা কিন্তু বেসিক্যালি ক্ষেত্রফলের একক। আচ্ছা, তো এই এককগুলো এটা আমরা পরের দিন পড়বো, পরের লেকচারে আমরা এটা ফলো করব। ঠিক আছে, চলো আজকের জন্য এটুকু থাকুক, পরের দিন আমরা এইগুলো পড়বো। তাহলে আজকে একটা কুইক রিকাপ হয়ে যাক। আমরা আজকে দৈর্ঘ্য, দৈর্ঘ্য, ভর এবং সময়, এই তিনটে মূল প্রাথমিক ফান্ডামেন্টাল ইউনিটস, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, এদের ইউনিটসগুলো আমরা শিখে নিয়েছি, আর তার কিছু ব্যবহারিক দিক পড়েছি। আর যেহেতু মিটার শিখেছি, তাই মিটার স্কোয়ার আর মিটার কিউব সম্পর্কে আইডিয়া করেছি। জলের একটা প্রপার্টি আমরা পড়েছি, ব্যাস, দ্যাটস ইট। এইটুকু করতে করতেই 40-50 মিনিটের ভিডিও হয়ে গেছে। যেহেতু অনেক ডিটেলসে পড়া হচ্ছে, পরের লেকচারে আমরা আবার সামনে এগোবো। এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো, পৃথিবীর সমস্ত চ্যাপ্টারে সোজা মনে হবে। ঠিক আছে, চলো, বাই।